কথার ফুলঝুরি দিয়ে রাষ্ট্র চলে না, বিএনপির কাছে নিরাপদ দেশের সার্বভৌমত্ব, বললেন তারেক রহমান। জরিপের ফলে হতাশ হয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের শঙ্কা। কথার ফুল জড়ি দিয়ে জনগণের পেটে খাবার আসে না, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, যা একমাত্র বিএনপির কাছে আর কারো নেই। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বলেন বিএনপির কাছে নিরাপদ। বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল? শতকরা ৬৬% উত্তরদাতা বলেছে বিএনপি। নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে। জনগণ ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। জরিপ সত্য তুলে ধরলে ভোটের দরকার হতো না, বলছে জামায়াত। সংস্কারের আকাঙ্ক্ষা থেকে জনগণকে সরানোর চেষ্টা দেখছে এনসিপি। অনেক জরিপ হয়েছে, সব জরিপ কিন্তু নির্বাচনের রেজাল্ট রিফ্লেক্ট করে নাই। এটার উপর ভিত্তি করে বলা যাবে না যে অমুক দল সরকারে, অমুক দল বিরোধী দলে। এই সব জরিপ করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেখান থেকে মানুষকে দূরে সরে দেওয়ার সে প্রচেষ্টার ব্যাপারে বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়, সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৩০০ আসনেই বিচারিক হাকিম নিয়োগের অনুরোধ সিইসির, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ। তফসিল ঘোষণার ভাষণ চূড়ান্ত, কাল বিটিভিতে রেকর্ড। ফেসবুকে নির্বাচনী প্রচারণা নিয়ে সংঘর্ষ, হবিগঞ্জে প্রাণ গেল বিএনপি সমর্থকের, আহত ৩০। চাঁপাইনবাবগঞ্জে হাত পা কেটে ফেলে রাখা বিএনপি কর্মীর মৃত্যু। জুলাই আন্দোলন দমনে সেফ হোমে নিয়ে নির্যাতন করা আওয়ামী লীগ, ট্রাইব্যুনালে হাসনাতের সাক্ষ্য। গুমের মামলায় শেখ হাসিনার অভিযোগ গঠনের আদেশ 14 ডিসেম্বর। কারাগারে আবারও আয়নাবাজি, গাজীপুরে বন বিভাগের মামলায় আসামির পরিবর্তে জেল খাটছেন অন্যজন। আদালত চিঠি দিয়ে জানালো কারা কর্তৃপক্ষ। এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার দেখানো পথে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ফুটবলার ঋতুপর্ণা চাকমা সহ এবছর পদক পেলেন 4 জন। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। এবং তার পরবর্তীতে যেটা হবে, আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলোকে আস্তে আস্তে গড়ে তুলতে হবে। আবার যতটুকু দ্রুততা সম্ভব, দ্রুততার সাথে আমাদেরকে ধীরে ধীরে গড়ে তুলতে হবে। কারণ এই প্রতিষ্ঠানগুলো যদি টিকে না থাকতে পারে, ডিফেন্স যেমন আছে, ওদিকে সিভিল ব্যুরোক্রেসি আছে, পুলিশ আছে, ইলেকশন কমিশন আছে, প্রত্যেকটা সিস্টেমকে তারা ধ্বংস করে দিয়েছিল। এগুলোকে আমাদের সবগুলোকে গড়ে তুলতে হবে। দেশের সিকিউরিটি সিস্টেম থেকে শুরু করে, সাইবার সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রিস্কের মধ্যে আছে। আমি সেই ডিটেল ডিসকাশনে এখন যাচ্ছি না, আপনাদের অনেকেরই কম বেশি ধারণা আছে। ইভেন আমাদের যে পুরো সাইবার সিস্টেম যেটা আছে, সেটা কতটুকু থ্রেটের সামনে আছে এখন বিভিন্নভাবে। আমি ডিটেল ওপেন, যেহেতু পুরো বিষয়টা আমি ওপেন ডিসকাশনে গেলাম না। কাজেই আপনাদের মধ্যে এরকম অনেক মানুষ আছেন যাদের সেই কোয়ালিটিগুলো আছে, বা যাদের সেই ট্রেনিংগুলো আছে, যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই বিষয়গুলোর উপরে কাজ করেছেন। কাজেই সবসময় যে আপনি দেশকে যদি সার্ভিস দিতে চান, ব্যাপারটা হচ্ছে, আসুন এখন ব্যক্তির থেকে আমরা বলি দল বড়, দলের থেকে দেশ বড়। কাজেই দলকে সার্ভিস আপনি দিতে চাচ্ছেন, কিন্তু আপনার মধ্যে যদি কোয়ালিটি থেকে দেশকে সার্ভিস দেবার, তাহলে কেন আপনি সেটাকে প্রিফার করবেন না? আমি তো মনে করি দেশকে সার্ভিস দেওয়াটা আরও অনেক বড় ব্যাপার। আমরা চাই আপনাদের মধ্যে, আমি ব্যক্তিগতভাবে চাই, ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আপনাদের মধ্যে যারা কোয়ালিফাইড, এই মানুষগুলোকে আমরা এরকম দেশকে যাতে আপনারা সার্ভিস দিতে পারেন, শুধু দল নয়, আরও বড় পরিসরে দেশকে যাতে সার্ভিস দিতে পারেন, আমরা সেই মানুষগুলোকে খুঁজে বের করবো এবং তাদেরকে আমরা সেই দায়িত্ব দেব, যাতে আপনি গর্ব করে আপনার জেনারেশনকে, নেক্সট জেনারেশনকে বলতে পারেন যে ইয়েস, আমি দেশকে সার্ভিস দিয়েছি, আমি এই ধ্বংসপ্রাপ্ত একটা প্রতিষ্ঠানকে ধীরে ধীরে আমরা গড়ে তুলেছি। এরকম গর্ব যাতে আপনি করতে পারেন, আপনার ভবিষ্যৎ বংশধর, তাদের পরবর্তী বংশধরের কাছে যাতে আপনাকে নিয়ে গর্ব করতে পারে। আমি এখানে মেজর জোহা, উনি কতগুলো বিষয় আলোচনা করেছেন। আমরা একটু পরেই, কিছুক্ষণ পরে আমরা আপনাদের কাছে কতগুলো ফোল্ডার দিব।
মেজর জোহা ওনার বক্তব্যে বেশ কতগুলো বেসিক বিষয় উনি তুলে এনেছেন। কিন্তু তারেক রহমানের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারলে দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কথার ফুলঝুরি দিয়ে রাষ্ট্র চলে না উল্লেখ করে তিনি বলেন, দেশ গড়ার পরিকল্পনা শুধু বিএনপিরই আছে, অন্য কারণেই। দেশ গড়ার কর্মসূচি নিয়ে সপ্তাহব্যাপী আয়োজনের তৃতীয় দিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন মা এ সময় তিনি বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম বিএনপি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতায় নেতাকর্মীদের কঠোর হওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কঠোর হস্তে আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। দেশ গড়ার পরিকল্পনা জানিয়ে তারেক রহমান বলেন, কথার ফুলঝুরি দিয়ে মানুষের পেটে আহার যায় না। জনগণ চায় তাদের সমস্যা সমাধানে কারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না, কর্মসংস্থান হয় না। পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে। জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। যদি আমরা 40% ইনশাল্লাহ করতে পারি, সেটি জনগণ ইনশাল্লাহ আমাদেরকে, আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে জনগণ আমাদের পক্ষে এসে দাঁড়াবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ জানিয়ে তারেক রহমান আরও বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করতে পারলেই গণতন্ত্র ফিরবে, দূর হবে সব ষড়যন্ত্র। দেশের স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো। যদি আমরা ওই জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দেবে। দেশ গড়ার বিএনপির পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের মানুষের কাছে যাওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঘরে বসে থাকার বিন্দু মাত্র সময় নেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জরিপের ফলে হতাশ হয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের শঙ্কা করছে বিএনপি। জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না বলেছেন নেতারা। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর আমির খসরু বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন দেশে সুষ্ঠু নির্বাচন চায়। বিএনপি মহাসচিব বলেছেন, মতবিরোধ থাকলেও জুলাইয়ের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির 7 দিনব্যাপী আয়োজন। মঙ্গলবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনী জরিপ নিয়ে হতাশ হয়ে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে, তবে জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না। বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল? শতকরা 66% উত্তরদাতা বলেছে বিএনপি। হতাশ হয়ে, নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মতবিরোধ থাকলেও জুলাইয়ের ত্যাগ যাতে বৃথা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে, তাদের যে এদিকে বিকেলে গুলশানে ইইউ রাষ্ট্রদূতের বাসভবনে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের গণতন্ত্রে উত্তরণের পথ যেন মসৃণ থাকে সেটি চায় ইইউ। সবাই তো চাচ্ছে একটা ভালো নির্বাচনের মাধ্যমে যত তার দ্রুত সম্ভব বাংলাদেশের ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসুক। উগ্রতার একটা প্রবণতা কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি উগ্রতা, এবং ওই জায়গাটাতে কিছু কনসার্ন তো আছে সবারই। দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আশা ইউরোপীয় ইউনিয়নের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। জরিপ যদি সত্যিকার পরিস্থিতি তুলে ধরতে পারত, তবে নির্বাচনের প্রয়োজন হতো না বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি জানান, অতীতের অনেক জরিপ নির্বাচনের ফলাফলের সঙ্গে মেলেনি। ক্ষমতায় গেলে বিএনপি অপরাধ বন্ধ করবে এমনটা জনগণ বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন। এ সময় জামায়াত সহ 8 দলকে ক্ষমতায় দেখা দেশের মানুষের গণ আকাঙ্ক্ষা বলেও দাবি করেন হামিদুর রহমান আজাদ। থেকে দিয়ে
একটা স্লিপ হতে পারে, ভুলভ্রান্তি এটা মানুষের হতে পারে। অনেক জরিপ হয়েছে, সব জরিপ কিন্তু নির্বাচনের রেজাল্ট রিফ্লেক্ট করে নাই, জরিপের বাইরে গিয়েও রেজাল্ট হয়েছে। এটার উপর ভিত্তি করে বলা যাবে না যে অমুক দল সরকারে, অমুক দল বিরোধী দলে অথবা পরাজিত। জনগণের প্রত্যাশা এটাই, বাংলাদেশ আর পিছনের দিকে যাবে না। পিছনের দিকে যারা ছিল তার মধ্যে বিএনপিও ক্ষমতায় ছিল। এই 8 দলীয় জোট যেভাবে প্রার্থী সমঝোতার ভিত্তিতে মনোনয়ন দেবে চূড়ান্তভাবে, সে প্রার্থীদেরকে জনগণ বিজয় করবে। ক্ষমতায় কারা যাবে এমন জরিপ করে সংস্কারের আকাঙ্ক্ষা থেকে জনগণকে সরানোর অপচেষ্টা দেখছে এনসিপি। দলটির নেতারা বলেন, আগামীর বাংলাদেশে মুক্তিযুদ্ধ ধর্মের নামে কার্ড খেলার রাজনীতি চলবে না। যুব উইংয়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে জাতীয় যুব শক্তির প্রতিনিধি সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে সম্মেলনে যোগ দেন কেন্দ্রীয় নেতারা, কথা বলেন সমসাময়িক রাজনৈতিক বিষয়ে। সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, গত 15 বছরে আওয়ামী ফ্যাসিবাদতন্ত্রকে জিইয়ে রাখার ব্যর্থতার জন্য দায়ী বিএনপি। এখন নতুন চেতনার ব্যবসাদার হাজির হয়েছে আমাদের সামনে। আমরা তাদের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশে চেতনা দিয়ে পলিটিক্স হয় না। একটি সাম্য মানবিক মর্যাদা বিচারের রাষ্ট্র গঠনের যে মানুষ স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্নে আপনারা আগ্রহী হন। ক্ষমতা কারা পাবে বা না পাবে সেসব নিয়ে জরিপ করে সংস্কারের আকাঙ্ক্ষা থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, নির্বাচনের লক্ষ্য হওয়া উচিত সংস্কারের। ক্ষমতা কারা পাবে না পাবে এই সব জরিপ করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেখান থেকে মানুষকে দূরে সরে দেওয়ার সেই প্রচেষ্টার ব্যাপারে বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে তরুণদের ভোটের মাধ্যমে ব্যালট রেভুলেশন হবে বলে আশা ব্যক্ত করেন এনসিপি নেতারা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আতাউর কাউসার, যাচ্ছি তার কাছে। কাউসার, আপনাকে স্বাগত জানাই। কাউসার, আমরা বিএনপি, জামায়াত এবং এনসিপি 3 দলেরই কিছু প্রতিবেদন দেখলাম, যেখানে মূলত তারা পারস্পরিক বিষয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। একটু আমাকে জানাবেন যে বিএনপি যে আজকে ষড়যন্ত্রের কথা বললো কিংবা অন্য বিষয়গুলো, এগুলো তারা আসলে কিভাবে দেখছে, কেন দেখছেন? আসলে মূলত বিএনপি একটা দীর্ঘ তাদের যে পথ চলা, এই পথ চলায় তাদের অন্যতম লক্ষ্য কিন্তু গণতন্ত্রে ফিরে আসা। অর্থাৎ তারা দীর্ঘদিন ধরেই দাবি করছে যে দেশ আসলে গণতন্ত্রের পথে চলছিল না, যার প্রেক্ষিতে তাদের দীর্ঘদিনের আন্দোলন এবং যা সংগ্রাম সবকিছুই একটি লক্ষ্য ছিল, সেটি হচ্ছে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। এবং গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার জন্য অন্যতম যে একটি বিষয় সে গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে আনতে পারে তা হলো নির্বাচন। এখন যেহেতু সামনে একটি নির্বাচন এবং কিছু সময় পরে ওই প্রসঙ্গেও যাব, যে সেই নির্বাচনটি আসলে সুষ্ঠু হবে কি হবে না, বা নির্বাচন আদৌ হবে কি হবে না, এ নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, সেই শঙ্কার প্রেক্ষিতেই এ ধরনের ষড়যন্ত্রের কথা উঠে আসছে। অর্থাৎ ওনারা মনে করছেন যে নানা ষড়যন্ত্র হচ্ছে, যে ষড়যন্ত্রের প্রেক্ষিতে হয়তো নির্বাচন সুষ্ঠু হবে না, বা নির্বাচন আদৌ এই মুহূর্তে না হয়ে নির্বাচন আরো পিছিয়ে যেতে পারে। অর্থাৎ সব মিলিয়ে গণতন্ত্রের পথে উত্তরণের যে বিষয়টি, সেটি আসলে বাধাগ্রস্ত হতে পারে। এটি হচ্ছে আসলে ষড়যন্ত্রের যে বিষয়, সেই ষড়যন্ত্রের বিষয়। যেমন এখানে নানান কথা বলা হয়েছে, যে জরিপের কথা বলা হয়েছে, যে জরিপে হতাশ হয়ে ভোট বানচালে ষড়যন্ত্রের সংখ্যা, যে বিষয়টি আমি একটু আগেই বলছিলাম, যে ষড়যন্ত্রের সংখ্যা এটির সাথে অন্যতমভাবে জড়িত যে বিষয়টি, সেটি হচ্ছে আসলে নির্বাচন। এবং সেই নির্বাচন কেন বানচাল করতে হবে সেটির একটি বক্তব্য দিয়েছেন, যে হয়তো যেই সম্প্রতি যে জরিপ হয়েছে, এই জরিপে কোনো পক্ষ হতাশ হয়ে তারা আপনার নির্বাচন বানচালে ষড়যন্ত্র। বিপরীতে তো জামায়াত দাবি করছে জরিপে কখনো বাস্তব ফল উঠে আসে না। এই তো এখন ধরেন যে বিষয়টি আসলে বিএনপি বলছে, বিএনপি যেহেতু তারা মনে করছে জরিপে তাদের পক্ষে আসছে বেশি অংশ, যেমনটি নজরুল ইসলাম খান বলেছেন যে 66% আসলে তারা দেখছেন যে জরিপে বিএনপি নির্বাচনে জিতবে, এমন একটি জরিপের ফলাফল তারা পেয়েছেন, যে কারণে আসলে জরিপের বিষয়টি তারা হাইলাইট করছেন। এখন যেহেতু জরিপে 66% বিএনপি পাচ্ছেন তাদের বক্তব্য অনুযায়ী, তাহলে তো আসলে জামাত নিশ্চয়ই এর চেয়ে কম অংশ পাবে। তো সেক্ষেত্রে জামাত আসলে এই জরিপের বিষয়টিকে খুব একটি গুরুত্ব দিচ্ছে না। তারা বলছে যে অতীতে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে এই জরিপের ফল আসলে মূল যে বাস্তবতা সেটাকে তুলে ধরে না। সে কারণে তারা বলছেন যে এই জরিপের বিষয়ের উপরে তারা আসলে ঠিক নির্ভর করতে চান না। যেমনটি বলছে যে জরিপে বাস্তবতা উঠে আসলে আসলে ভোটের আর দরকার হতো না। এবং এই যে মূল যে বিষয়, আসলে আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি 5 আগস্টের পর থেকে গণতন্ত্রের পথে ফিরে
আসার যে একটি সুন্দর চর্চা, যে আসলে দলগুলোর মধ্যে মতবিরোধ থাকবে, একটি দল আরেকটি দলের গঠনমূলক সমালোচনা করবে, তো ক্ষমতায় গেলে একটি দল অপরাধ বন্ধ করবে না, এটিও আসলে আমি মনে করছি জামাতের সে ধরনের একটি গঠনমূলক সমালোচনা। এর মাধ্যমে আসলে তারা সেই দলকে বোঝাতে চায় যে যদি তারা ক্ষমতায়ও যায় যে অপরাধ যেন তারা বন্ধ করে, আর একই সাথে জনগণকেও সচেতন করতে চায় যে ওই দলকে আসলে ভোট দেওয়া উচিত হবে না। এর বিপরীতে এনসিপি কি বলছে? এনসিপি যে কথাটি বলছে, এনসিপির মূল যে লক্ষ্য সবসময়, তাদের একটি বিষয় তারা সবসময় গুরুত্ব দিয়েছিলেন, সেটি হচ্ছে সংস্কার। তারা আসলে বিগত সময়ে এই যুদ্ধের পর থেকে, বাংলাদেশের সরকার গঠনের পর থেকে বিভিন্ন সময় যতগুলো ভোট হয়েছে, যতগুলো সরকার এসেছে, সে প্রত্যেকের বিরুদ্ধেই তাদের ছোট বড় নানা ধরনের অভিযোগ আছে। আর যার প্রেক্ষিতে আসলে সংস্কারের বিষয়টিকে তারা খুব বেশি জোর দিচ্ছেন যে এই সংস্কার যদি না হয় তাহলে আসলে দেশের এই যে এত দিনের যে একটি আপনার জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হলো, যে ত্যাগ তিতিক্ষার পরে বাংলাদেশ বর্তমানে ফিরে আসলো, সেই যদি সংস্কার না হয় তাহলে আসলে এর কোনো এটি ফ্রুটফুল হবে না। তারা মনে করছেন যে আসলে জুলাইয়ের যে অভ্যুত্থান, এটিকে সফল হতে হলে সংস্কারটিকে অবশ্যই সফল হতে হবে, সে বিষয়টি তারা বলছেন। এবং এই যে সংস্কার বা যাই বলুন না কেন, এই সব কিছু আসলে খুব সুন্দরভাবে প্রতিফলন হবে কিন্তু সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে। নির্বাচন সংস্কার ষড়যন্ত্র অনেক কথাই হলো, নির্বাচন নিয়ে ইসি আসলে কতটা প্রস্তুত কিংবা কি করছে তারা এই মুহূর্তে? নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আমরা যে গাইডলাইন দেখছি বা ইসির যে প্রতিদিনকার স্টেপ দেখছি বিভিন্ন, সেই স্টেপে দেখা যাচ্ছে যে তারা কিন্তু খুব সুন্দরভাবে এই পরিকল্পনা মাফিক নির্বাচন যেন ফেব্রুয়ারির প্রথম দিকে হয় সেইভাবে তারা আগাচ্ছেন। তো এটি নিয়ে আজ একটি প্রতিবেদন আমাদের প্রচার হয়েছে, সেই প্রতিবেদনটি দেখলে এবং তার পরবর্তীতে আলোচনা করলে আসলে ইসির যে রোড ম্যাপ সেটি আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। চলছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ, ফেব্রুয়ারির ভোটের প্রস্তুতি নিতে ব্যস্ত নির্বাচন কমিশন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন এএমএম নাসিরউদ্দিনের কমিশন। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ চূড়ান্ত হয়েছে। সিইসির ভাষণ রেকর্ড ও সম্প্রচারে প্রস্তুত থাকতে বিটিভি ও বেতারকে চিঠি দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তফসিল ঘোষণার আগে আমাদের যে প্রস্তুতিগুলো রয়েছে, আলহামদুলিল্লাহ নির্বাচন কমিশন সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। এদিকে মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিইসি। আর রেওয়াজ অনুযায়ী বুধবার ভোটের তারিখ নিয়ে বঙ্গভবনে যাবেন এএমএম নাসিরউদ্দিন কমিশন। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে, এই কাজটা যাতে ত্বরান্বিত নিতে পারেন সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। প্রথা অনুযায়ী সিইসির ভাষণ রেকর্ডের দিনই তফসিল ঘোষণা করা হয়ে থাকে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জি, আমার সহকর্মীর প্রতিবেদনটি দেখছিলেন, যেটির বিষয়ে একটু আগে বলছিলাম যে আসলে নির্বাচনটি যত ঘনিয়ে আসছে এবং সেই অনুযায়ী ইসি কতটুকু প্রস্তুত তার একটি অন্যতম। তফসিল কবে ঘোষণা করতে পারে? তফসিল কিন্তু অতীত এ পর্যন্ত বিভিন্ন সময়ে অতীতে যতবার দেখা গিয়েছে যে যখন রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার গিয়েছেন এবং নির্বাচনের তারিখের বিষয়ে কথা বলেছেন, অধিকাংশ সময়ই সেদিনই কিন্তু তফসিল ঘোষণা করা হয়। তো আমরা আসলে সে কারণে আশা করছি যে এবারও আগামীকাল যেহেতু রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার, যে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর খুব দ্রুততম সময় আমরা আশা করছি যে হয়তো সন্ধ্যার আগেই তফসিল ঘোষণার যে বিষয়টি সেটি তফসিল ঘোষণা হবে। এবং এই তফসিল ঘোষণা তো রেকর্ড করা হয় এবং সেই রেকর্ডের জন্য ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ টেলিভিশন এবং বেতারকে ডাকা হয়েছে যাতে সেই তফসিল ঘোষণাটি রেকর্ড করা হয়। তা আশা করছি আসলে খুব স্বল্প সময়ের মধ্যেই তফসিল ঘোষণার যে দৃশ্য সেটি আমরা দেখতে পারবো। অনেক ধন্যবাদ আতাউর কাউসার আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আতাউর কাউসার, জানাচ্ছিলেন আজকে রাজনীতির মূল কথা এবং নির্বাচন বিষয়ে ইসির যে প্রস্তুতি সে বিষয়ে বিস্তারিত। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। তার লন্ডন যাত্রা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি মেডিকেল বোর্ড। আপাতত এভার কেয়ারই চলবে চিকিৎসা। এদিকে বেগম জিয়ার চিকিৎসা কার্যক্রম সরাসরি তদারকি করছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এদিকে সন্ধ্যায় বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা। 17 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। এরই মধ্যে এন্ডোস্কোপি করে বেগম জিয়ার পাকস্থলী রক্তক্ষরণ বন্ধ করা হয়েছে। স্বাভাবিক এসেছে সিটি স্ক্যানের রিপোর্ট। দেশি বিদেশি চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে আছেন সাবেক প্রধানমন্ত্রী। দেশে এসে সশরীরে চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান।
মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন সবশেষ ব্রিফিংয়ে জানিয়েছেন, এখনো লন্ডনে নেয়ার মতো শারীরিক অবস্থা নেই বেগম জিয়ার। এই অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চলবে চিকিৎসা, তবে শরীর উপযুক্ত পর্যায়ে এলেই নেওয়া হবে বিদেশে। দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। 23 নভেম্বর এভারকেয়ারে ভর্তি হন তিনি। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ ধরা পড়ার পর সিসিইউতে রেখে চলছে চিকিৎসা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময় আরও থাকছে। সৌরবিদ্যুৎ প্রকল্পে বাধা দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। মুদ্রানীতিতে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। রোজার পণ্য আমদানিতে শিথিল অবস্থান। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। শত বছরেও আরেকজন বেগম রোকেয়া তৈরি না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, মহিয়সী নারীর দেখানো পথ ধরে এগিয়ে যেতে হবে। বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠান যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর নারী জাগরণে বিশেষ অবদানের জন্য রোকেয়া পদক পেয়েছেন 4 জন। নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য রুভানা রাকিব, নারীদের শ্রমাধিকারে অবদানের জন্য কল্পনা আক্তার, মানবাধিকারে বিশেষ অবদানের জন্য ডক্টর নাবিলা ইদ্রিস ও ক্রীড়ায় অবদান রাখায় জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে শত বছরেও আরেকজন বেগম রোকেয়া তৈরি না হওয়ায় আক্ষেপ করেন ডক্টর ইউনূস। আমরা 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, সেই স্বপ্নকে আমরা আমলে আনতে পারি নাই। কথা বলেছি, অগ্রসর হতে পারি না। জুলাই গণঅভ্যুত্থানে নারী নেতৃত্বের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, দেশ ও জাতি গঠনে নারীদের ভূমিকা রাখতে আরও সুযোগ তৈরি করে দিতে হবে। আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে। মেয়েরা এসছে, তারা যার জায়গায় দখল করবে, নেতৃত্ব দেবে, সেটা অলরেডি গণঅভ্যুত্থানে দেখিয়েছে। আজকে আমাদের সামনে যারা বসে আছে তারা আমাদেরকে বের করে আনবে। বেগম রোকেয়া যে ডাক দিয়েছিল, সেই ডাক 100 বছর পরে হলেও এখানে যেন শোনা যায়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাখা হয়েছে। আমাদেরকে ঠিক করে দিতে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। জবানবন্দিতে আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগের নৃশংসতা, সেফ হোমের নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। এদিকে গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 আসামির বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা 14 ডিসেম্বর আদেশ দেবেন আদালত। শেষের দিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। মঙ্গলবার সকাল 10টার দিকে আদালতে হাজির হন জাতীয় নাগরিক পার্টির নেতা ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 11টার দিকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। জবানবন্দিতে আন্দোলনের প্রেক্ষাপট, আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৃশংসতার চিত্র তুলে ধরেন হাসনাত। আবু সাঈদ হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিও জানান তিনি। আমাদের সারা রাত ভোর ব্যাপী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, আমরা যেন বলি যে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি, তাহলে আমাদের লাইফ সেটেল করে দিবে। সারা দিন ব্যাপী আমাদেরকে নির্যাতন করা হয়। গণমাধ্যম, বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। এখনও সেই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এনসিপি জনগণের শক্তি নিয়েই ক্ষমতায় যেতে চায় বলেও মন্তব্য করেন দলটির এই নেতা। কোনো মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, পাশের দেশ ভারতের কনসেন্ট নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই না। এদিন ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী লীগের আমলে জেআইসি সেলে 26 জনকে গুম করে নির্যাতনের মামলায় হাজির করা হয় গ্রেফতার 3 সেনা কর্মকর্তাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 আসামির বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা সে বিষয়ে 14 ডিসেম্বর আদেশ দেবেন আদালত। তদন্ত আদালত আর্মি করে 8 জনকে আসামি পাইলেন, আর এই তদন্ত করে
ফরমাল চার্জে 2 জনকে পাইলেন না, এই কারণে আমি ডিফেক্টিভ বলেছি মাননীয় ট্রাইব্যুনালে। 13 জন আসামির প্রত্যেকের বিরুদ্ধে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, যেটা আমরা কোর্টে চার্জের আকারে সাবমিট করেছি এবং আমাদের যে 39 জন সাক্ষী রয়েছেন, এই সাক্ষী যখন কোর্টের সামনে আসবেন এবং অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট উপস্থাপিত হবে, তখন এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। আসামিদের বিরুদ্ধে 2015 সালের 22 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়ে 26 জনকে গুম, অপহরণ, নির্যাতনের সুনির্দিষ্ট 5টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইন্দোনেশিয়ার একটি বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে রাজধানী জাকার্তার ব্যাটারি বিস্ফোরণ থেকে শুরু হওয়া আগুন ছড়িয়ে পড়ে গোটা ভবনে। অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত 22 জনের মৃত্যু হয়েছে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি দল। আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি করে মানুষ। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার পর ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় বেশ কয়েকজনের। স্থানীয় পুলিশ জানায়, ভবনে আটকে পড়াদের উদ্ধার করতে অভিযান চালানো হয়। ভবনটিতে রয়েছে কৃষিখাতের জরিপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান টেরাড্রোন ইন্দোনেশিয়ার কার্যালয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিচতলায় থাকা ড্রোনের ব্যাটারি পরীক্ষা ও সংরক্ষণাগার থেকে বিস্ফোরণের মাধ্যমেই আগুনের সূত্রপাত। এরপর মুহূর্তেই কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা ভবনে। এরপর 3 ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 29টি ইউনিট। ভবনের করিডোর ধোঁয়ায় ছেয়ে গেলে ভেতরে আটকা পড়া বেশ কয়েকজন ছাদে আশ্রয় নেন। পরে দমকল কর্মীরা মই দিয়ে একে একে সবাইকে নামিয়ে আনেন। ধোঁয়ায় অনেকের শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাৎক্ষণিক অক্সিজেন দিয়ে শুরু করা হয় প্রাথমিক চিকিৎসা। নাদিম মারজান, সময় সংবাদ। আইপিএলের নিলাম থেকে বাদ দেওয়া হলো সাকিব আল হাসানের নাম, তবে প্রাথমিক তালিকায় আছেন বাংলাদেশের 7 ক্রিকেটার। আইপিএল শুরুর পর প্রায় প্রতি বছরই নিলামে রাখা হতো সাকিবকে। কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মিস্টার 75-এর। এবার বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ 2 কোটি রুপির তালিকায় আছেন মুস্তাফিজ। প্রথমবারই তালিকায় যুক্ত হয়েছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী রাকিবুল হাসান, আছেন তানজিম হাসান সাকিব, তাসকিন, শরীফুল, নাহিদ রানা। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কথার ফুলঝুরি দিয়ে রাষ্ট্র চলে না, বিএনপির কাছে নিরাপদ দেশের সার্বভৌমত্ব, বললেন তারেক রহমান। জরিপের ফলে হতাশ হয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের শঙ্কা। জরিপ সত্যিকারের পরিস্থিতি তুলে ধরলে ভোটের দরকার হতো না, বলছে জামায়াত। জরিপের নামে সংস্কারের আকাঙ্ক্ষা থেকে জনগণকে সরানোর চেষ্টা দেখছে এনসিপি। এবং 300 আসনেই বিচারিক হাকিম নিয়োগের অনুরোধ সিইসির। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ। তফসিল ঘোষণার ভাষণ চূড়ান্ত, কাল বিটিভিতে রেকর্ড। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।